মানে আমি দেখেছি তারা ওই কি নো ডিসপ্লে গিয়ে তারা ওই বায়োস এই ওই কিন্তু এই যে তুমি যে প্র্যাকটিক্যাল আজকে দেখালে বা এইগুলোই হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস, যে ওই অনেক ওর ডিজাইনই করে দেয়, ঠিক আছে। আমাদের চাঁদনি মার্কেটে ওই বায়োস করে দেখলো কোড তৈরি হচ্ছে না, কোড আইসি চেঞ্জ করে দেখলো, ভাই হলো হলো, নালে তাও রিজেক্ট করে। কিন্তু তুমি যে আজকে স্টেপ গুলো দেখালে, যে পর পর যে কোড তৈরি হলে হবে না, তার পাওয়ার কোডটা তৈরি হচ্ছে নাকি, এটাও আমারও সত্যি জানা ছিল না। বুঝতে সুবিধা হবে আর কি, বুঝতে মানে একটা একদিনে একটা জিনিস মাথায় নিলে ওটা সারা জীবন মনে থেকে যাবে আমি মনে করি। ঠিক আছে, তো যাই হোক, আজকে তো অনেক হ্যাঁ সময় হ্যাঁ, চলে গেল। সেটাই সেটাই। তো স্যার প্রসেসর, আমরা যে ইলেকট্রিক্যাল ইলেকট্রিসিটি, এটা কি প্রসেসরের নাম দিয়ে সার্চ করলে পাবো? প্রসেসরের ডাটাশিট 11 জেন, 10 জেন, 9 জেন, 8 জেন সবগুলোর ভিতরে যে পাওয়ার, ওর যে পাওয়ার রেল থাকে, তো ওইটার সূচিপত্রের প্রথমে থাকে ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশন, তার নিচে লেখা থাকে ডিসি পাওয়ার রেল। ওই ডিসি পাওয়ার রেল দেখলেই ওখানে দেওয়া থাকে যে ওর কতগুলো ভোল্টেজ দরকার আছে, প্রত্যেকটা প্রসেসরের দেওয়া আছে। ইভেন পিসিএস এরও দেওয়া থাকে, একটা পিসিএস এ কয়টা ভোল্টেজ লাগবে সেটাও দেওয়া থাকে। সেটা তো আমরা কি পিসিএস পাবো, সিপিইউ পাবো? আপনি পিসিএস এরও ডাটাশিট নামে দেখবেন ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশন দিয়ে, প্রসেসরেরও দেখবেন ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশন দিয়ে, দুটাতেই আপনি ওই একই পিসিএস এর কয়টা ভোল্টেজ লাগবে, তার কয়টা প্রয়োজন হয় পিসিএস এর, সেটা সেটা আপনি ওখানে দেখতে পাবেন। চিপসেটে কয়টা লাগবে, যেমন দেখেন এই 10 জেনারেশন এইটাতে চিপসেট 400, এইটাতে কতগুলো ভোল্টেজ প্রয়োজন হচ্ছে সেগুলো কিন্তু সব লেখা আছে। সাউন্ড সেকশনকে কাজ করানোর জন্য ভিসিসি এসডিএ 3.3 ভোল্টেজ লাগবে। যদি এই ভোল্টেজটা সে না পায় তাহলে সাউন্ড সেকশন কাজ করবে না, তার মানে সাউন্ড কাজ করবে না মাদারবোর্ডের। তাহলে সাউন্ড যদি কাজ না করে, সাউন্ড আইসি আপনি চেঞ্জ করলেন তারপরেও সাউন্ড আসছে না, সাউন্ড আইসি চেঞ্জ করছেন তাও কাজ করছে না। যদি আমার এই সেকশনে ভোল্টেজ না যায় তাহলে সাউন্ড আমার কাজ করবে না। প্লাস ওই যে আমি শুধু অতটুকুই বুঝছি যে ওই যে কয়েকটা পয়েন্ট যে বললেন অলোকে, তারপরে এইটি আমি শুধু ওইটাই রাখছি, বাকিগুলো মাথায় থেকে। না, আজকে যেটুকু বুঝিয়েছে আমি সলিড বুঝতে পেরেছি, ডেস্কটপের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবার কিভাবে ডিটেলসে এইগুলো হচ্ছে তো মেন বোঝার বিষয় না, শুধু তো ওয়ার্কিংটা করছে তো, ভোল্টেজ এ মাপতে হবে, এনেবল ডেটা ক্লক বিএন, এগুলো তো বলে দিলে, কিন্তু কনসেপ্টটা কিভাবে ওয়ার্কিংটা করছে এটাই তো মেন বোঝার বিষয় না। এই যে পেজটা এখন দেখাচ্ছ, হুম হুম। এটাই হচ্ছে তো ভাইটাল জিনিস না। একটা একটা সেকশন না একদিনে বোঝালে তো সব একসঙ্গে বোঝাতে গেলে মাথার উপর থেকে পড়ে যাবে। তুমি জানো তোমার বুঝিয়ে বেরিয়ে যাবে, কিন্তু আমাদের তো বুঝতে হবে না। আমার মাথার মধ্যে গেছে কিছু। ওই যেখানে ভোল্টেজ ডিভাইডার আছে, হ্যাঁ আমি তো হিসাব করে আমি তো 6 তুমি ভোল্ট পেলাম, তো ওখানে কি 6 ভোল্ট থাকে তুমি এনা বলে, না নাকি? না, এনা বলে তো তোমার 6 ভোল্ট থাকবে না, এনা বলে থাকবে হলো 2.9 ভোল্ট। না না, যেখান থেকে ওই ভি ইনটা এলো না, ভোল্টেজ ডিভাইডার এক্ষুনি বললে, তুমি ভোল্টেজ ডিভাইডার করো, ভিনে হচ্ছে কত দিছো? ভি ইনে 12 ভোল্ট দিয়েছে। 12 দিছো, তারপরে কি করছো হিসাব দাও। তারপরে হচ্ছে 12 × 10 কে রেজিস্টার আছে তো নাকি? 3.3 দাও। আচ্ছা, রেজিস্টারটা 3.3 কত কিলো ওহমের রেজিস্টার আছে থ্রি ওখানে? পয়েন্ট থ্রি কিলো হোম। ও আচ্ছা 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 আচ্ছা, আমার তাহলে ওই রেজিস্টারটা ক্যালকুলেশন ভুল হয়েছে। এই মাদারবোর্ডের এই অ্যানাবলে প্রচণ্ড প্রবলেম হয়, তুমি দেখো 2.9 আসবে, 2.9 ভোল্ট আসবে। আর এই এই যে রেজিস্টার গুলো কত আছে, 10 কে তো নাকি এই উপরেরটা দুটো? 10 কে, R1 10 কে, R2 হচ্ছে 3.3 কে। আচ্ছা আচ্ছা আচ্ছা। করো, ক্যালকুলেশন করতে থাকো, দেখো 2.9 কে বাড়াবে, এই 2.9 ভোল্ট আসবে। মানে রেজিস্টরের মানটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে এই অ্যানাবলটা কম বেশি হয়ে যায়। কম বেশি হয়ে গেলে কিন্তু মাদারবোর্ডটা অন অফ হতে থাকে, ট্রিপ করতে থাকে। ডাটা, ক্লক, অ্যালার্ট, এই তিনটা কোন ভোল্টেজের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আমরা যদি ভালোভাবে চেক করি, আমরা দেখতে পাবো ভিসিসি এসটি পিএলএল, ভিসিসি এসটি পিএলএল এই ভোল্টেজটা দ্বারা নিয়ন্ত্রিত হয় হচ্ছে ডাটা, ক্লক, অ্যালার্ট। এই ডাটা, ক্লক, অ্যালার্ট যদি কোনো কারণে এই কমিউনিকেশনটা না হয়, তার মানে ভিসিসি এসটি পিএলএল ভোল্টেজটা যদি না হয়, তাহলে ডাটা, ক্লক, অ্যালার্টটা হবে না। আর ডাটা, ক্লকটা, অ্যালার্টটা যদি না হয়, তাহলে মাদারবোর্ডটা অন হতে গিয়েই অফ হয়ে যাবে, অন হতে গিয়েই অফ হয়ে যাবে। কারণ হচ্ছে সে যোগাযোগ করার এই ভিআরএম চিপের সাথে সরাসরি, আমরা যদি এই যে 4 নাম্বার পেজ, এটা হলো পেজ, এই পেজে যদি যাই তাহলে এখানে সিপিইউ আছে, তো সিপিইউ এর সাথে সরাসরি কমিউনিকেশন করতেছে ডাটা, ক্লক, অ্যালার্টটা ভিসিসি এসটি পিএলএল এর মাধ্যমে। তো ভিসিসি এসটি পিএলএলটা আমাদেরকে হতেই হবে। ভিসিসি এসটি পিএলএল ভোল্টেজ কত হবে? 1.05 ভোল্টেজ। এই 1.05টা 1.05 ভিসিসি এসটি পিএলএল ভাবে চলে যাবে এখানে। মাদারবোর্ড অন করা মাত্রই এই ভোল্টেজটা তৈরি হতে হবে। বলেন স্যার, আপনি। যেহেতু এই যে ডেস্কটপের মাদারবোর্ড নিয়ে নো ডিসপ্লের ক্ষেত্রে আলোচনা উঠলো, কিছুদিন আগে একটা নো ডিসপ্লে একটা মাদারবোর্ড পাইছিলাম স্যার।
মাদারবোর্ড পাইছিলাম, সমস্যাটা হচ্ছে সিপিইউ কোর ভোল্টেজ 1.76 ভোল্ট, হ্যাঁ অন্তত বেশি থাকে। হ্যাসওয়েল সিরিজের ক্ষেত্রে যেমন 81, i3, i5 ফোর জেনারেশন সিপিইউ কোর ভোল্টেজ সাধারণত 0.8 ভোল্ট থেকে 1.15 ভোল্ট এর মধ্যে লোডে গিয়ে 1.2 ভোল্ট পর্যন্ত যেতে পারে। সেই ক্ষেত্রে সিপিইউ রেগুলেটর ভিরাম সেকশন স্বাভাবিকভাবে কি কাজ করছে কিনা এবং ওভারলোডের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি আমরা বায়োস ফ্লাশ করেও আমি ডিসপ্লেটা আনতে পারিনি, মানে সেক্ষেত্রে আমাদের করণীয় কি স্যার? মানে এক নম্বরে প্রথমে আমি ওটা চেক করছিলাম ভিআরএম কোরের সেকশন যে টেস্ট পয়েন্ট গুলো আছে, বায়োস করার পরে যেহেতু আমি ডিসপ্লে আনতে পারিনি, প্রথম স্টেপে মানে স্টেপ বাই স্টেপ চেক করছিলাম ভিআরএম কোর সেকশন গুলা, ওটার পাশেও কোনো কিছু পাইনি। তারপরে ভিআরএম এর যে আশেপাশের যে মসফেট গুলো আছে বা ওইটার ইনপুটে 12 ভোল্ট আসে কিনা এটা দেখছি। তারপরে আউটপুটে 1.76 ভোল্ট পাচ্ছে কিনা বা এটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতেছি কিনা সেটাও দেখছি। ওইখানে দেখার তো পরে পিডব্লিউ কন্ট্রোলার এটাও দেখছি। আচ্ছা, ভোল্টেজ তো আপনার তৈরি হচ্ছিল তাই না? জি পরিশেষে পিডব্লিউ কন্ট্রোলার এর যে একটা ফিডব্যাক ভোল্টেজ, এটা আসলে শর্ট ছিল কিনা এটা ওপেন করে আবার বিচ্ছিন্ন করছি, করার পরেও দেখছি ওভারলোড হচ্ছে কিনা। সেই ক্ষেত্রে ভিআরএম কন্ট্রোলার রিসেট ওর ঠিকভাবে কাজ করছে কিনা সেটাও দেখছি। পাওয়ার গুডটা চেক করছিলেন কিনা, পাওয়ার গুড ঠিক আছে কিনা? না, পাওয়ার গুডটা চেক করা হয়নি স্যার। ক্লক সেকশন যদি অ্যাক্টিভেট না হয় কোনো কারণবশত একটা মাদারবোর্ডে, মানে ক্লক কাজ করছে না, তাহলে সেই মাদারবোর্ড দিয়ে কখনোই ডিসপ্লে আসবে না। তো হতে পারে চিপসেটের ক্লক সেকশন প্রবলেম হতে পারে, কিন্তু আবার ক্লক অ্যাক্টিভ নাও হতে পারে। তাহলে ক্লক যদি অ্যাক্টিভ না হয় তাহলে সেক্ষেত্রে ক্লক কেন অ্যাক্টিভ হচ্ছে না? প্রশ্ন, সেই ক্ষেত্রেও ডিসপ্লে আসলো না, সার্চ ওয়ান, মেন ওয়ান বা ক্লক। আইওতে আপনি চেক করবেন, হ্যাঁ আইওর চেক করতে হয় পিসিএস পাওয়ার ওকে পিন পাবেন, ক্রিস্টালটা চেক করা হয়ে যায়। আপনার 25 মেগাহার্জের ক্রিস্টালটা আপনি, পিসিএস পাওয়ার ওকে কি? হ্যাঁ আপনি ক্রিস্টালটা যদি ওকে পেয়ে যান যে ক্রিস্টালটা আমার ওকে, মানে ক্রিস্টালে ইনপুট এবং আউটপুট সব ঠিক আছে, সিপিইউ পাওয়ার গুডটা ঠিকঠাক আছে কিনা, সিপিইউ পাওয়ার গুড, প্রো সিপিইউ পাওয়ার গুড নামে পিন পাবেন, প্রো সিপিইউ পাওয়ার গুড। তারপরে আপনি পিএলটি রিসেট যেটা দেখতে যাচ্ছেন সেটা ঠিক আছে, পিএলটি রিসেট দেখবেন। পিএলটি রিসেট হওয়ার পরে কি হয় বলেন তো? সিপিইউ রিসেট হয়। প্রথমে পিএলটি রিসেট হবে, তারপরে সিপিইউ রিসেট হবে। কারণ সিপিইউ রিসেট হতে হবে কেন? সিপিইউ রিসেট না হলে সিপিইউ কাজ করতে পারবে না, আর সিপিইউ যদি কাজ না করে তাহলে সিপিইউ র্যামকে রিসেট করতে পারবে না, আর র্যাম যদি রিসেট না হয় তাহলে জীবনে কোনো দিন ডিসপ্লে আসবে না। তাহলে এই র্যামটাকে রিসেট করবে কখন? ডির্যাম রিসেটের মাধ্যমে। র্যাম রিসেট সিপিইউ তখনই করবে যখন সিপিইউ খোদ নিজে রিসেট হবে। তাহলে সিপিইউ পিএলটি রিসেট আগে হতে হবে। আপনি পিএলটি রিসেট চেক করা হলো, পিএলটি রিসেট আমার আছে, তারপরে দেখতে হবে আমাদের সিপিইউ রিসেট আছে কিনা। সিপিইউ রিসেট হলে আমাদের র্যাম রিসেট হতে হবে। ভিআরএম চিপের ভিকোর। হ্যাঁ, আমি কেন বললাম বিষয়টা হচ্ছে আমি এরকম মানে এরকম ডিপলি ভাবে পাইছিলাম, তো ওই জন্য আর কি মানে প্রকাশ করলাম। কোনো সমস্যা না, ভিকোর তৈরি হওয়ার পরে তারপরে পাওয়ার গুডগুলো হবে। ভিকোর পর্যন্ত পেয়ে গেছেন, সেই মাদারবোর্ডের ভোল্টেজ পেয়ে গেছেন কয়েলে, তারপরেও ডিসপ্লে আসছে না, তখন পাওয়ার গুড দেখতে হবে যে আমার এই ভিকোর আইসি থেকে পাওয়ার গুডটা যাচ্ছে কিনা। এই পাওয়ার গুডটা আমার চেক করা হয়ে গেলে আরও যেই পাওয়ার গুডগুলো আছে সেই পাওয়ার গুডগুলো দেখতে হবে। আমি নেক্সট দিনে আমি মাদারবোর্ডে দিয়ে আমি পাওয়ার গুডগুলো দেখাই দেবো না। পাওয়ার গুডগুলো চেক করতে হয় ভিকোর হওয়ার পরে, পাওয়ার গুড কমপ্লিট হওয়ার পরে রিসেট, তারপরে আমাদের ক্লক সেকশনটা অ্যাক্টিভেট হবে। ক্লক হওয়ার পরে আমাদের এলপিসি ক্লক হবে। এলপিসি ক্লকের মাধ্যমে, এলপিসি ক্লকটা যদি না হয় তাহলে আমাদের র্যাম ডিটেকশন, র্যাম যে ডিটেক্ট মানে মাদারবোর্ড পিসিএস তখন কিন্তু র্যাম চিনতে পারবে না। তো পিসিএস র্যাম তখনই চিনতে পারবে যখন আমাদের এলপিসি কমিউনিকেশন স্টার্ট হবে। এলপিসিটা খুব সহজে আইওর একটা পিন থাকে, এল ফ্রেম পিন থাকে, সেই পিন নিয়ে আমরা প্রব রেখে চেক করতে পারি যে আমাদের এলপিসিটা স্টার্ট হয়েছে কিনা। তো এলপিসি স্টার্ট হওয়ার জন্য মাদারবোর্ডকে S0 একদম লাস্ট অবস্থানে যেতে হবে, এটা হলো পূর্ব শর্ত। মাদারবোর্ডকে লাস্ট স্টেপে যাওয়ার পরে এলপিসিটা শুরু করবে। এলপিসিতে 4টা পিন পাওয়া যাবে, এখানে লিখছে এলপিসি এডি 0, 1, 2, 3, এই যে 4টা পিন, এই 4টা পিন দিয়ে এই কমিউনিকেশন হয়, এলপিসি কমিউনিকেশন। এবং এটা হলো এলপিসি ফ্রেম। এলপিসি শুরু হওয়ার কিছু পূর্ব শর্ত আছে। শর্তটা কি? শর্ত হলো তোমার সব কিছু কমপ্লিট হতে হবে, সিপিইউ কোর হতে হবে, পাওয়ার গুড ঠিক থাকতে হবে। এই এলপিসিটা শুরু করবে, আমি যে এই জিনিসটা এর আগে একটা পিকচার দেখাইছি সেই পিকচারটা দেখলে তারপরে এটা বুঝতে পারবা। এখানে
চিপসেটের কাছে, পিসিএস এর কাছে সবগুলো ইনফরমেশন আসতে হবে যে সিস্টেম পাওয়ার ওকে, পাওয়ার ওকে, অল পাওয়ার ওকে। এই সিস্টেম এটা হওয়ার পরে এ জেনারেট করবে ডির্যাম পাওয়ার ওকে। ডির্যাম পাওয়ার ওকে এবার কার কাছে আসছে তুমি এবার দেখো, স্যান্ডি ব্রিজ মানে প্রসেসর, ওই ডির্যাম পাওয়ার ওকে আসে প্রসেসরে ঢুকছে। এটা যদি ঠিক থাকে, এই ডির্যাম পাওয়ার গুড এটা সিপিইউতে আসলে এই ক্লক সেকশনটা অ্যাক্টিভ তখনই হবে যখন সবগুলো পাওয়ার গুড কমপ্লিট হয়ে যাবে। কোনো পাওয়ার গুড মিসিং থাকলে ক্লকটা অ্যাক্টিভ হবে না। ক্লক রান, এই ক্লক রানের মাধ্যমে সে তার ক্লক সেকশনের যে ক্রিস্টাল আছে সেই ক্রিস্টালটাকে অ্যাক্টিভ করে ফেলে। এই জিনিসগুলো তখন চেক করা, মানে সিপিইউতে ভোল্টেজ আছে ডিসপ্লে আসছে না, যে এগুলো চেক করা কিন্তু সহজ। এই যে এল ফ্রেম, এই চেকগুলো করা সহজ। এলপিসি ফ্রেমে ডিওসো দিয়ে তুমি যদি চেক করো, এরকম করে যেতে যেতে এরকম লো হয়, এই যেতে যেতে এরকম লো হবে ডাটা, আবার এরকম উপর হবে, আবার লো হবে, আবার উপর হবে। আমার এলপিসি নিয়ে আমার ভিডিও করা আছে। এইটা যখন যখন লো হয়, এই যে এলপিসি AD0 থেকে এলপিসি 3 এই 4টা পিন দিয়ে ডাটা আউটপুট হয়, কমিউনিকেশন হয়। যখন যখন লো হবে তখন তখন ডাটা কমিউনিকেশন হবে। তো এই কমিউনিকেশন হওয়ার মধ্য দিয়ে র্যামটাকে ডিটেক্ট করতে পারে। এইটা যদি চালু না হয় তাহলে র্যাম ডিটেক্ট হবে না, র্যাম রিসেটও হবে না। VCCS এর যে পাওয়ার গুড সেটা দিয়ে কিন্তু সরাসরি কোর অ্যানাবল হয়ে যায় উইস্টনের ক্ষেত্রে। তো মাদারবোর্ড যখন কাজ করা হবে তখন আসলে এইগুলো মুখস্থ করার কিছু নাই, যে কোন উইস্টনে কীভাবে হয়, কম্পেলে কীভাবে হয়, কোয়ান্টাতে কীভাবে হয়, কোন জায়গা থেকে আসছে। আমরা যদি ডায়াগ্রামটা চেক করতে যাই যে এই ভিআর অনটা কোথায় থেকে আসছে, ভিআর অনটা যেখান থেকে আসছে সেইভাবে আমি চেক করতে থাকবো। চেক করলে কিন্তু আমি ট্রেস আউট করতে পারবো যে আমার ভিআর অনটা কেন অ্যাক্টিভ হচ্ছে না, অথবা কোনো ভোল্টেজ মিসিং আছে কিনা, ডাটা ক্লক অ্যালার্ট মিসিং আছে কিনা। ডাটা ক্লক অ্যালার্ট মিসিং হলে 1.05 ST PLL আমরা চেক করব, তো দেখবো যে PLL মিসিং হলে কেন হচ্ছে না, PLL এর হিসাবটা যদি আমরা তখন মাদারবোর্ডে দেখতে যাই, দেখবো যে কোনো না কোনো আমরা ওখানে ক্লু পাবো। যেমন PCS এর টাইমিং ডায়াগ্রাম আছে, চেইন ডায়াগ্রাম বলে, যে PCS কতক্ষণ পর পর কীভাবে অ্যাক্টিভেট হয়। কোর তৈরি না হলে তার জাস্ট অ্যানাবল VCC এই জিনিসগুলো দেখবো, না হলে রিভার্স দেখবো, আর ডাটা ক্লক অ্যালার্টটা দেখবো। আর একটা জিনিস দেখবো শুধু শাটডাউন অথবা ভিআর হট এই পিনটা দেখবো। কয়েলে আমরা যদি কয়েলটাকে চেক করতে যাই, এরকম করে আমরা যদি কয়েলে চেক করি যে মাদারবোর্ডের প্রসেসরের কয়েলগুলো যে এখানে আমাদের শর্ট থাকছে কিনা, শর্টিং থাকলে সেক্ষেত্রে তো VRM চিপে ভোল্টেজ আসবে না, এখানে কোর সেকশনে ভোল্টেজ জেনারেট হবে না। ক্যাপাসিটার শর্ট থাকতে পারে, এই ক্যাপাসিটারগুলো শর্ট থাকলে তো আপনি পাবেন না। 3 ভোল্ট 5 ভোল্টের ক্ষেত্রে আলোচনা করছিলাম যে এই যে ক্যাপাসিটারগুলো আছে, এই ক্যাপাসিটারগুলোর কারণে 3-5 তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। ক্যাপাসিটরের পরিবর্তে আমরা যদি ইলেকট্রিক ক্যাপাসিটরটা অনেক পাওয়ারফুল ক্যাপাসিটর। এই যে এই ক্যাপাসিটারগুলো কি হয় আপনি দেখবেন প্র্যাকটিক্যালি চোখে যে কোনো প্রবলেম নাই, না না না, হ্যাঁ কোনো প্রবলেম নাই। এখন 3-5 অলওয়েজ মাদারবোর্ডে দেখতেছি আমরা, কিন্তু চিপও হিট হচ্ছে না, আউটপুটও শর্ট নাই। আপনি শর্ট চেক করলেন, শর্ট চেক করে দেখছেন আউটপুটে শর্ট নাই, চিপেরও ইনপুট ঠিক আছে। 3-5 অলওয়েজ মাদারবোর্ডে বলা হয়েছে 3-5 তৈরি হচ্ছে না, 3 ভোল্ট এবং 5 ভোল্ট তৈরি হচ্ছে না। 3-5 আইসি হিট হয়ে যাচ্ছে, ওভার হিট হয়ে যাচ্ছে, আইসি চেঞ্জ করছি তাও হিট হয়ে যাচ্ছে। স্যার সেই ক্ষেত্রে তো আমরা দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে 3-5 তৈরি না হওয়ার ক্ষেত্রে ক্যাপাসিটরও সবকিছু ঠিক আছে, কিন্তু আইসিও হিট হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে পাওয়ার গুড আছে কিনা, না ওইটা এলডিওটা আগে আছে কিনা। আমাদের আয়ও যদি শর্ট থাকে কোনো কারণে তাহলে তো হবে না। এখানে চিপ ভোল্টেজটা পেলে এলডিও জেনারেট করবে, শর্ত তো হলো এটাই, এলডিও তৈরি হবে। এলডিওর আউটপুট কোথায় কোথায় গেছে, এলডিও আয়োতে গেছে, সুইচে গেছে, কি কানেক্টারে আসছে, যেখানে যেখানে গেছে, ব্যাটারি কানেক্টারে গেছে, যেখানে যেখানে গেছে। এখন এখানে যদি কোনো কারণে শর্ট হয় তাহলে এলডিও তৈরি হবে না। স্যার হ্যাঁ আয়ুর সাথে তো কমিউনিকেশন আছে। বলছে ইসি অন তো পাঠাবে আইও থেকে, 3-5 আইসিতে, নাহলে তো হ্যাঁ এলডিওটা যাবে, ওটা আয়োর পাওয়ার, আয়ো সে পাওয়ারটা পাওয়ার পরে তখন সে অ্যানাবলটা আবার দিবে, অ্যানাবলটা দিলে 3-5 তৈরি হবে। অ্যানাবল ওটা একটা নাম হয়তো বা ডায়াগ্রামে লেখা আছে, অ্যানাবল ইন্টারটিপ টু 1 না ইন্টারটিপ টু না না ওইটা এন্ট্রিপ 1 এন্ট্রিপ 2। স্যার এমন 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 শর্টিং থাকে আসলে বোঝা মুশকিল, ফুলেও না। দেখছি এটার ভিতরে যে পেপার গুলো আছে, পেপার গুলো মরিচা ধরে অটো শর্ট হয়ে থাকে, মানে বোঝা যায় না, কারণ এটা তো ছোট্ট ভোল্টেজ, তো 3 ভোল্টেজ 5 ভোল্টেজ ক্যাপাসিটরের ক্ষেত্রে কোনো ব্যাপার না। আমরা যখন পাওয়ার ট্রিগার করি এসে দুম করে বসে যায়,
আমরা তখন বুঝতে পারি আইসি খারাপ, এটা খারাপ, ওটা খারাপ। কিন্তু না, এটার পরিবর্তে যে ক্যাপাসিটর আছে এটা পরিবর্তন করে ইলেকট্রিক ক্যাপাসিটর দিলেই সেটা আর চালু অন্য হয়ে কোনো যায়। সমস্যা হয়ে যায়। এই চিপসেটটা বের করলেন, চিপসেটটা বের করে আমার স্মরণ হয়ে গেল, কোনটা? অনেক কিছু লেখা দেখতেছি। আসলে একটা চিপসেট বা একটা প্রসেসর, এটা কি আমরা ওমসের মাধ্যমে বুঝতে পারি? এই প্রসেসরটার হচ্ছে ইম্পিডেন্স, যে কত জি। ওহম কোনটাতে কম বেশি হয়, একদম কিন্তু 100% এরকমই থাকবে তা না, কম বেশি হতে পারে। এখানে যেমন ভিসিসি আইও 58 ওহমস আছে, 58ই যে থাকবে তা কিন্তু না, 58 কম বেশি হয়। এই প্রসেসরটা পাইছেন, এটা হলো i5 6 জেন। তা আপনি এই প্রসেসরটা ট্রেস আউট করতে যায় দেখতেছেন যে এটাতে কম আছে। ভিসিসি করে 7 ওহম, ওইটা হতে পারে 5, 7, 8, 9। একেবারে নিচে আসলে ভিসিসি এসে 13। ভালো না খারাপ একটা ধারণা পাওয়া যেতে পারে এখান থেকে, যে এই রেঞ্জে থাকলে আমার এই চিপসেটটা প্রসেসরটা ভালো আছে। জি জি জি, জাস্ট এটাই। বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। আগে আমরা নেব যেই মাদারবোর্ডটাতে কাজ করব, সেই মাদারবোর্ডে কতগুলো ভোল্টেজ লাগে প্রসেসরে, সেটা আগে আমরা চিন্তা করে নেব। এটা যদি আমার কাছে জানা না থাকে কোনো অসুবিধা নাই, সেই জিনিসটার সেই প্রসেসরটার যদি আমি ডাটাশিট নামাই, আমি 7 জেনারেশন করলে 7, 10, 12 যে জেনারেশন করব আমি জাস্ট সেটা লিখে ডাটাশিট লিখব। ডাটাশিট লেখার পরে যদি আমি সেটা ডাউনলোড করি, সেই ডাটাশিটের মধ্যে আপনি ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশান বলে একটা পেজ পাবেন। ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশান, ওই পেজে 12 জেনারেশন প্রসেসরের কত ভোল্টেজ লাগবে, কয়টা ভোল্টেজ লাগবে প্রসেসরে, সেটা ইন্টেল বলেই দিছে আপনাকে। তো সেই ক্ষেত্রে আমি এবার যখন কাজটা 12 জেনারেশনে বসবো করতে, তখন আমার মাথায় থাকবে যে এই ভোল্টেজগুলো প্রসেসরের কাছে পৌঁছাতে হবে। প্রসেসরের কাছে পৌঁছাইলে তারপরে প্রসেসর পরিপূর্ণভাবে কাজ করবে। তাহলে ভি কোর, জিএফএক্স কোর মানে জিএফএক্স কোর, এটা তো আমার লাস্টে তৈরি হবে। অতএব এই 10 জেনারেশন মাদারবোর্ডে যখন আমি কাজ করব, তখন আমার মাথায় আসবে যে আমার ভিসিসি এসে থাকতে হবে। ভিসিসি এসে না থাকলে তো আমার ভি কোর হবে না। তারপরে ভিডিটি কিউ র্যাম ভোল্টেজ থাকতে হবে, আইও ভোল্টেজ থাকবে, এসটিসি পিএলএল ভোল্টেজ থাকতে হবে। এই ভোল্টেজগুলো থাকতেই হবে। তো এই ভোল্টেজগুলো থাকার পরেই আমি ভি কোরের চিন্তা করব। তাহলে কমিট লেক 10 জেনারেশনের প্রসেসরে কয়টা ভোল্টেজ মিনিমাম রিকোয়ারমেন্টস প্রসেসরের জন্য, সেটা যদি আমি জানি যে 6টা 7টা ভোল্টেজ দরকার হবে, তাহলে কিন্তু সেই জেনারেশনের মাদারবোর্ডের কাজ করতে আমার সুবিধা হবে। যদি আমার কাছে বোর্ড ভিউ ডায়াগ্রাম থাকে তাহলে সহজ হবে, না থাকলে ডাটাশিট দেখে দেখে কষ্ট হলেও মিলাই তখন কাজ করতে হবে। সব বোর্ডের ডাটাশিট অথবা ডায়াগ্রাম থাকে না, তখন কাজ করতে একটু অসুবিধা হয়ে যায়। তখন কাছাকাছি ডাটাশিট দিয়ে অথবা নিজের নলেজ দিয়ে কাজগুলো আগায় নিয়ে যেতে হবে। একটা কোশ্চেন ছিল, আমি 3, 5 লেটেস্ট ভার্সনের 12 জেনারেশন 10 জেনারেশনের যে ওই যে কনসেপ্টটা না একটু গুলিয়ে যায়। যে একটা চিপসেটের সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্টের মধ্যে এই পাওয়ার গুডগুলো আসে, তাহলে ডির্যাম পাওয়ার ওকে এটা জেনারেট হবে, না হলে এটা সিপিউর কাছে যাবে না। সিপিইউ তাহলে সেক্ষেত্রে তার পাওয়ার গুড দিবে না। লাস্টলি তো র্যাম রিসেট হবে না, আর র্যাম রিসেট যদি সিপিইউ না করে তাহলে কোনোভাবেই ডিসপ্লে আসবে না। এই র্যাম রিসেট সিপিইউ র্যামকে রিসেট তখনই করবে তার মাঝখানে এলপিসি কমিউনিকেশন স্টার্ট হতে হবে। এলপিসি যদি কোনো কারণবশত কোনো মাদারবোর্ডের বায়োস করাপ্টেড থাকে, তাহলে কোনোভাবেই এলপিসি স্টার্ট হবে না, এলপিসি চালু হবে না। অতএব এলপিসি চালু হওয়ার পূর্ব শর্ত হলো বায়োস কিন্তু ঠিক থাকতে হবে। অতএব বায়োস ঠিক, হ্যাঁ এলপিজি কি বায়োসের কমিউনিকেশন আছে? কিসের বায়োস? হ্যাঁ, বায়োস ঠিক থাকলে তারপরে এলপিসি কমিউনিকেশনটা চালু হবে। কখন এলপিসি চালু হয়, কোন জিনিসের পরে হয়, হয়তো আরও 3, 4, 5টা ক্লাস আমি পার করব, তারপরে আমি এই জায়গাগুলোতে যাব। হয়তো আপনাদের জন্য সহজ হবে, আমি যদি নেক্সট দিনে এলপিসি বলি আপনারা ধরে নিতে পারবেন, কিন্তু মাহবুব ভাই হয়তো পারবে না। এই জন্য মাহবুব ভাইয়ের জন্য আমি এই জিনিসটা, ঠিক আছে দাদা, ওই নিয়ে কোনো সবার তো বুঝতে একটু সময় লাগে না। এবার কনসেপ্ট সেটাই। আমাদেরই আরো ভালো হবে, কারণ ওনাকে বোঝালে আরো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার মাহবুব ভাই কতটা বুঝতে পেরেছে সেটা ওনাকে এবার বলতে হবে, যে যেখানে না না, আটকাচ্ছে সেখানে বলতে হবে, এটা নাহলে হলে তো তুমি না, মাহবুব ভাই যে বলতেছে, মাহবুব ভাইয়ের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। মাহবুব ভাই শোনেন, এটা আপনারা হচ্ছে তো কাজ করেন। এই নিয়ে একটু চর্চা করতে হবে। চর্চা করতে হবে আর স্যার, কি। আমার একটা রিপোর্ট ছিল স্যার, আমার একটা কমপ্লেন ছিল। কমপ্লেনটা হচ্ছে আশা করি নেক্সট ক্লাসে বায়োস কিভাবে আমরা এডিট করতে পারবো এটা একটু দেখাবেন প্লিজ স্যার। ভিডিও থেকে যেন শিখতে পারে। সমস্যা হচ্ছে সার্ভিস ট্যাগ নাম্বার দিয়া এসপি সার্ভিস ট্যাগ ওখানে ঢোকার পরে বায়োস করলাম, ক্যাটাগরি দিলাম, তারপরে আপডেট বায়োস সবকিছু এক্সিপাল নামাইলাম, ভাঙাইলাম, সবকিছু কি লিখলাম, কিন্তু আমার সমস্যা হচ্ছে স্যার এই যে দুইটা বায়োস একসাথে থাকে, আমি রিজন দুইটা বায়োস
থাকে, আমি ওই যে বের করে নিয়ে আসতে পারি না, 16 16 MB 8 MB আমি বের করে আচ্ছা, নিয়ে আসতে পারলে 16 MB যেটা বায়োস রিজিয়ন, আর দেখা গেল মি রিজিয়ন একটা আছে, হ্যাঁ মূলত। আপনি যেটাকে বলছিলেন পাইথন ইনস্টল করলে আমার অ্যামি অ্যানালাইজার, যেটা আমি হ্যাঁ, হ্যাঁ। করছিলাম, অ্যামি অ্যানালাইজার পাইথন ইনস্টল করার পরে আমার ডেস্কটপে পাইথন ইনস্টল করার পরেও অ্যামি অ্যানালাইজারে যখন আমি আমার বায়োস ফেলি, সেই ক্ষেত্রে আপনি চাট চাট ঘর ঘর আসে না। এটা আমার করণীয় কি? এটা তো না, বুঝতেছি না। প্রপারলি হয়নি। জি 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 প্রপারলি, মানে হ্যাঁ প্রপারলি ওটা ইনস্টল হয়নি, অথবা কোনো একটা এরর হয়েছে, যার কারণে ওটা হয়তো আসে না, এই তো। জি, আমার ফ্যামিলি ভার্সন না কর্পোরেট এইচ না কর্পোরেট সিস, এটা ইনিশিয়ালাইজ না কনফিগার, বায়োসে কোনো কিছু আমার আসে না। একটা হলো কনজিউমার সিরিজ, একটা কর্পোরেট সিরিজ, তাই না? এসপি, ডিএল, এসআর, আসুস প্রত্যেকটা কনজিউমার এবং কর্পোরেট। বায়োস ক্লিন করার সময় ওই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। আরও কিছু জিনিস দেখতে হয়, যেমন পাওয়ার ডাউন মিটিগেশন বলে একটা অপশন থাকে, এটা ইয়েস এবং নো। যখন আমরা মি রিজিয়নটাকে নেব, এমিটাকে নেব, সেটা দেখা যাচ্ছে কিছু, আপনি দেখবেন আমার এই ক্লাস শেষ হওয়ার পরে আপনি দেখবেন লেখা আছে ওয়াইপিডিএম আর এনপিডিএম। হ্যাঁ, ওয়াইপিডিএম আর এনপিডিএম, হ্যাঁ, ওয়াইপিডিএম পিডিএম মানে ওয়াই মানে হলো যেটা পাওয়ার ডাউন মিটিগেশন ইয়েস আছে, সেটা ইয়েসটা নিতে হবে, নাহলে নো নিতে হবে। এইটা দিয়ে আপনার করা লাগে। মূলত এই ক্লিনিং প্রসেসটা তো সহজ। আর যেটা লকের যেই বিষয়গুলো, সাধারণত আমরা এসপিতে অ্যাডমিন লক পাই, অ্যাডমিন পাসওয়ার্ড, ডিএলএ পাই 8FC 8 পাসওয়ার্ড, আর লেনোভোতে পাই হলো দুই ধরনের পাসওয়ার্ড, একটা পাই হলো ব্ল্যাক স্ক্রিনের উপরে কর্নারে, আর একটা হোয়াইট স্ক্রিনের উপরে। এইচপি, ডেল এবং লেনোভোরই পাসওয়ার্ড। আর বাকিগুলা যেমন আসুস, এই এসার, এইসব পাসওয়ার্ড হলে নর্মাল বায়োস ক্লিন করে দিলে হয়ে যায়, কিন্তু মানে নতুন বায়োস রিজন দিয়ে ইনজেক্ট করে বায়োস ক্লিন করে দিলেই আমার ওই পাসওয়ার্ড টাসওয়ার্ড শেষ। আচ্ছা দাদা, আমার একটা কোশ্চেন ছিল। আমি তো যখন ওই এমি রিজেন আর বায়োস রিজেন, ঠিক আছে, আমি ইউএফআই টুল দিয়ে আমি দেখছিলাম ওখানে একটা নাম্বার, যে এমি রিজেন ধরো 1 থেকে 17 পর্যন্ত হচ্ছে তোমার এমি রিজেন, ঠিক আছে, 17 এর পর থেকে এরকম একটা ইউএফআই টুল দিয়ে আমি দেখছিলাম, ওখান থেকে নাম্বার মেরে হেক্সে থেকে আমি আলাদা করার চেষ্টা করেছিলাম। ওই প্রসেসে কি করলে হতে পারে? না না, সহজ আমার একটা এমনি জিনিস। দাদা সফটওয়্যারের প্রতি আমার নলেজ আছে, কিন্তু আমি প্রফেশনাল ভাবে আমাকে পাইনি। তুমি যেমন বলছো, তো ওই যে ওরকম শিক্ষক পাইনি বা গুরুদেব পাইনি, ঠিক আছে, এটাই হচ্ছে আমার সমস্যা। সফটওয়্যারের প্রতি আমার নলেজ আছে, আমি কাজও করেছি, মানে চেষ্টা করেছি বাড়িতে। তুমি এবার তুমি এই হেক্স ওয়ার্কশপ তো ব্যবহার করছো, তাই না? হেক্স ওয়ার্কশপ। হ্যাঁ হ্যাঁ, হেক্স সব ব্যবহার করেছি। তারপরে তারপর হচ্ছে এমিরিজেন, পাইথন, এগুলো মোটামুটি আমার সব ইনস্টল আছে। আচ্ছা, তারপরে এফআইটি টুলস দিয়ে আমি ওই যে ডাউনলোড করে ওটা এমিরিজেনটা ক্লিন করতে পারি, কিন্তু বায়োস রিজেনটা ক্লিন করতে আমি পারি না। এটা বায়োস হচ্ছে রিজন তো ক্লিন হয় না, বায়োস রিজনটা ক্লিন হয়, বায়োস রিজন রিপ্লেস করতে হয়। পুরাতন ওই ফাইলটা replace আমি পারি না। পুরাতন ফাইলটা থেকে পুরাতন বায়োস রিজনটা ফেলে নতুন বায়োস রিজন যেটা নেট থেকে আমরা নামাই, সেটা ইনজেক্ট করে দিই নতুন ফাইলটার মধ্যে। যখন বায়োস রিজনটাকে আমরা চেঞ্জ করব, তখন কি হয়, ডিএমআই মিসিং হয়ে যায়। কি হয়? ডিএমআই ডিএমআই মিসিং হয়ে যায়। ডিএমআই মানে আমাদের সিরিয়াল নাম্বার, সার্ভিস ট্যাগ, বিল্ড নাম্বার, ফিচার বাইট, ম্যাক নাম্বার, এগুলো মিসিং হয়ে যায়। এই মিসিং জিনিসগুলো যেন না হয়, সেই জন্য আমাদেরকে পুরাতন বায়োস রিজিয়ন থেকে এই ডিএমআইটাকে নতুন যে ফাইলটা বিল্ড করা হয় সেটার মধ্যে পার করে দিতে হয়। যদি আমি ডিএমআই ট্রান্সফার না করি, তাহলে কি হবে, তুমি এলইডি বুকের ল্যাপটপ যখন অন করবা, তখন কি আসবে, ইন পয়েন্ট সিকিউরিটি আসবে। আচ্ছা দাদা, আমার কাছে একটা কোশ্চেন আছে। আমরা যেহেতু যখন এইচপি থেকে আমাদের নতুন বোর্ড লাগাতে যাই, ঠিক আছে, তো তখন ওখানে লক থাকে, ঠিক আছে, তো আমরা ওই ডিএমআই পেন ড্রাইভ দিয়ে আমরা সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার বসিয়ে ওই লকটা তুলে দিই। তো ওই লকটা কি তখন ওইভাবেই থাকবে নাকি? যখন এইচপি তে আমি বর্তমানে কাজ করছি, তো এইচপি তে ল্যাপটপ, ডেস্কটপ, ঠিক আছে, তো যখন আমি নতুন মাদারবোর্ড কাস্টমারে লাগাতে যাই, তখন একটা লক থাকে, ঠিক আছে, লক বলতে যে মাদারবোর্ডে মানে লক থাকে, মানে উপরের দিকে রেড লাইন হয়ে আর কি লকটা থাকে। তখন আমরা জাস্ট কি করি, আমাদের কোম্পানি থেকে পেন ড্রাইভ দিয়ে দিচ্ছে, ডিএমআই পেন ড্রাইভ, ঠিক আছে, তো ওই পেন ড্রাইভ থেকে ওই যে তারপর মানে ওই পেন ড্রাইভের মাধ্যমে ডিএমআই থেকে ডিএমআই করি আর কি, ডিএমআই করে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার দিয়ে ওটা। যে নতুন যে বায়োসটা তৈরি করা হলো, হ্যাঁ, আচ্ছা তো এইটা ইন পয়েন্ট সিকিউরিটি যেটা এরর আসে, সেটা কেন আসে?
দেখো ওই ল্যাপটপগুলোতে দুটো করে বায়োস থাকে, একটা ব্যাকআপ বায়োস মানে ইসি বায়োস, আর একটা আমরা মেন বায়োস বলি যেটা, ঠিক আছে? ব্যাকআপ বায়োসের মধ্যেও কিন্তু ডিএমআই দেওয়া থাকে, সিরিয়াল নাম্বার সব দেওয়া থাকে, সিরিয়াল নাম্বার, বিল্ড, ফিচার ব্যাট সব দেওয়া থাকে। যখন আমরা নতুন ফাইল তৈরি করি এর মধ্যে যখন ডিএমআই থাকে না, তখন এই ইসি বায়োস যেটা ব্যাকআপ বায়োস, সেই বায়োসটা যখন দেখে এখানকার ডাটার সাথে এর ডাটা মিসম্যাচ হয়ে গেছে, তখন সে ইন পয়েন্ট সিকিউরিটি দিয়ে বসে থাকে, মানে সে একটা এরর মেসেজ দিয়ে দিল। এখন পুরাতন ফাইলটা থেকে যদি সমস্ত ইনফরমেশান নতুন ফাইলটাতে যদি আমি পাস করে দিই, ল্যাপটপ অন করার পরে এ যখন দেখবে যে কোনো রকম ফাইল মিসম্যাচ নাই, মানে সব ফাইল সেম টু সেম আছে, ইনফরমেশান সবই সেম, তখন সে আর এই মেসেজটা দিবে না। শুধুমাত্র এসপি শিওর রিকভারি এরকম একটা মেসেজ আসবে, ওকে করে বায়োসে ঢুকে রিকভারি একটা ট্যাব আছে, সেই ট্যাবে একটা টিক মার্ক তুলে দিয়ে সেভ করে বাড়াই গেলেই ওই মেসেজটাও চলে যায়, তাহলে একবারে হয়ে যাচ্ছে। স্যার আপনি ক্লাসের আগে এই ডিএমআই নিয়ে কথা বলছিলেন, আরেকটা ডিএমআই ট্রান্সফার করার মানে সঠিক নিয়ম হচ্ছে, মানে যদি বায়োসটা নষ্ট হয়ে যায়, আগের যে পুরাতন বায়োসটা সেটা খুলে নতুন বায়োস করে, পুরাতন বায়োস করলে নাকি ডিএমআই ট্রান্সফার হয়ে যায়। নিয়মটা হচ্ছে এরকম যে নতুন যে বায়োসটা করা হলো সেই বায়োসটা করে ডিসপ্লে আসার পরে বন্ধ করে দিব। অন করার পরে বায়োসে ঢুকতে হবে, F10 দিয়ে আমরা বায়োসে ঢুকবো, দিয়ে সেট সিকিউরিটি ডিফল্ট সেই ট্যাবে যাব, যে সেট সিকিউরিটি ট্যাবে যে ইন্টার দিয়ে সেভ করে বাড়ায় যাব, মানে সিকিউরিটিটা ডিফল্ট নিয়ে নিতে হবে। নেওয়ার পরে পুরাতন যে বায়োসটা সেই বায়োসটা যদি আমি দিয়ে দিই, তাহলে এই আর ইন পয়েন্ট সিকিউরিটি আসবে না, ওর ডিএমআই ট্রান্সফার অটো আবার ঠিকঠাক হয়ে যাবে। কত? হ্যাঁ, ডিএমআই ট্রান্সফার মানে ও তো ডিএমআই আছে আগের ফাইলটাতে। জি 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 এটা জি, বুঝতে পারছি। এটাও অনেকে করে যে নতুন করে ফাইল তৈরি করার পরে কোনো ডিএমআই ঝামেলা নাই, আগের ফাইলটা সেভ করে রাখলো। সজীব ভাই যেটা এইমাত্রই বললো যে আগের ফাইলটা সেভ করে রাখার পরে নতুন করে ফাইল তৈরি করার পরে কোনো ডিএমআই করার দরকার নাই, নতুন ফাইল প্রোগ্রাম করে যখন ডিসপ্লে আসলো F10 দিয়ে বায়োসে ঢুকে সেট সিকিউরিটি ডিফল্ট করে সেভ করে এক্সিট করে বন্ধ করে দিয়ে পুরাতন যে ফাইলটা বায়োসটা ছিল সে বায়োসটা আবার সেই চিপে প্রোগ্রাম করে তারপরে আবার বসাই দিলে ওই সব এররই চলে যায়, কোনো সমস্যা নেই। এটা একটা প্রসেস, এটা অনেকে এইভাবে করে। তো আমি ডিএমআইটা ট্রান্সফার করে দিই একবারে। এটা এক একজনের আসলে যার যেরকমভাবে কাজ করে। তো আবার এই যে শোভন ওরা আবার একরকমভাবে কাজ করে পেন ড্রাইভ দিয়ে। জি স্যার। করি আমাদের ওই বোর্ডগুলো একদম নতুন বোর্ড থাকে, ঠিক আছে? আচ্ছা, ওখানে তো ওই মানে জানি না, ওরা তো নিশ্চয়ই প্রোগ্রামিং করে, বায়োসের তো ইস্যু হয়, তো আমাদের একদম নতুন বোর্ড থাকে, ঠিক আছে? আমরা সিল কেটে কাস্টমারের যখন লাগাই তখন ওইটাই হয় কি, বোর্ডটা লক থাকে। তো এটা হচ্ছে, তো ওটা তো কোম্পানির পয়সা দিয়ে হয়, কিন্তু তুমি যেটা করছো ওটা তো মানে একদম মানে প্র্যাকটিক্যাল যে বায়োস এডিট করার পরে ওইটাই করছে, তোমার প্রসেসটা ঠিক প্রসেস, ঠিক আছে? মানে আমি যেটা করি সেটাতে আবার দুইবার আইসিটা দুইবার খোলা লাগানোর এই ঝামেলাটা থাকতেছে না, একবারে কাজটা হয়ে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, মানে এ টু জেড দেখাবে, একদম বেসিক থেকে শুরু করবে, যাতে আরো কনসেপ্টটা সজীব ভাইয়ের আর মানে মাও ভাই ক্লিয়ার হয়, ঠিক আছে? ঠিক তাতে আছে, আমাদেরও আরো সুবিধা হবে, কারণ উনি বুঝতে পারছেন, আমাদেরও খারাপ লাগছে। তো আজকের মতন শেষ করতেছি। হ্যাঁ, ভালো থাকবেন মাহবুব ভাই, ঠিক আছে। আল্লাহ হাফেজ। ওকে ওকে সজীব ভাই আল্লাহ হাফেজ। হ্যাঁ শোভন, আল্লাহ হাফেজ, ভালো ভালো থাকবেন। থাকবেন। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকবে, ঠিক আবার আছে। পরের সপ্তাহে। ঠিক আছে, বন্ধুদের সঙ্গে জন্য ঠিক আছে, ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি। সবাই হ্যাঁ, ভালো থাকবে। ঠিক আছে। রাম রাম।